দর্শক আসলে এই ভিতরে কিন্তু ভৌতিক লাগতেছে, একটু সিঁড়ি ভাঙা টাঙা আছে। তারপর আপনাদের জন্য, শুধু আপনাদের জন্য আমরা আপনাদেরকে যাতে দেখাইতে পারি সেজন্য উপরে দেখি ওঠার চেষ্টা করতেছি। দর্শক, আমরা যে স্থাপনার দাঁড়িয়ে রয়েছি সেটাই হচ্ছে, এই বাড়িটি হচ্ছে সর্দার বাড়ি। আর এই বাড়ির মানুষের সবচেয়ে বেশি প্রভাব ছিল এই অত্র এলাকাতে। ভূয়া এবং তেলিদের থেকে এই সর্দাররা কিন্তু সবচেয়ে বেশি পাওয়ারফুল জমিদার ছিল। নারায়ণগঞ্জের ঐতিহাসিক ভূয়া জমিদার বাড়ি ঘুরে এবার আমরা ছুটে চলেছি গোপালদির আরও দুটি ঐতিহ্যবাহী স্থাপনার দিকে, সর্দার জমিদার বাড়ি ও তেলি জমিদার বাড়ি। দুঃখজনক হলেও সত্য, এই দুটি জমিদার বাড়ির বর্তমান অবস্থা ভূয়া জমিদার বাড়ির চেয়েও বেশি জরাজীর্ণ। বছরের পর বছর অযত্ন, অবহেলা এবং সংরক্ষণের অভাবে ইতিহাসের এই অমূল্য নিদর্শনগুলো ধীরে ধীরে বিলীন হয়ে যাচ্ছে। আমার পেছনে যে বাড়িটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে সর্দার বাড়ি। এই সর্দার বাড়ির আশেপাশে দেখেন প্রচুর ঘনবসতিপূর্ণ অবস্থা, মানুষ বসবাস করে। আর এই সর্দার বাড়িটিতে এখনও নিচে দেখতে পাচ্ছেন উপরে মানুষ বসবাস করে। আসলে অন্যান্য প্রাচীন যে স্থাপনাগুলো দেখেছি ওইগুলোতে কিন্তু মানুষের বসবাস দেখিনি, কিন্তু এই এলাকাতে এসে একটু ভিন্ন ধরনের দেখলাম। কারণ এই এলাকাতে প্রচুর ফ্যাক্টরি রয়েছে যেখানে প্রচুর শ্রমিক বসবাস করে। আর সাধারণ নিম্ন খেটে খাওয়া যে মানুষগুলো রয়েছে তারা কিন্তু এই সব এলাকাতে ঘর বাড়ি করে বসতি স্থাপন করেছে। দেখতে পাচ্ছেন যে এইখানে সম্পূর্ণ এই যে ভিতরে নান্দনিক ডিজাইনের এই সর্দার বাড়ি, এখানে ভিতরে মানুষ বসবাস করতেছে। তো আমরা যেটা দেখলাম যে আশেপাশে এই সামনে একটি স্থাপনা ছিল, সেটাকে ভেঙে ফেলা হয়েছে। আপনি কি এলাকা এখানেরই? কতদিন ধরে আছেন? আমার জন্ম এখানে জন্ম। তো এই যে এই আপনাদের আশেপাশে যে প্রাচীন স্থাপনাগুলো রয়েছে আগে তো এমন ছিল না। না, তো এই যে এখন কেন এই অবস্থা, কেন জীর্ণ শীর্ণ, এই যে পরিবেশগতভাবে এই কাঠামোগত এত পরিবর্তন কেন? এই যে যে বাড়িটা জমিদার আছে, জমিদার দেশে ফালাইতে চলে গেছে। আপনি যখন ছোট ছিলেন তখন কি এটাকে পরিত্যক্ত অবস্থায় ছিল? আসলে তখন আপনি কোথায় ছিলেন? এখন আমি এখন মনে করেন এই প্রায় 5 বছর 5 বছর। তো এই যে আপনাদের এই যে স্থাপনাগুলোকে আমরা জানেন যে বাংলাদেশের বর্তমানে যে আগত যে ভবিষ্যৎ, যারা ইতিহাস জানবে, ঐতিহ্য জানবে, আজকে যদি ঐতিহাসিক স্থাপনাগুলোই না থাকে তাহলে তো মানুষ 200 বছর 300 বছর আগে বাংলাদেশের সংস্কৃতি কী ছিল কিছুই জানবে না। তো আপনি এই যে আমি আসার পথে দেখলাম যে শত বছরের পুরনো স্থাপনাটাকে ভেঙে মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়েছে। এটা কি ওনার কি নিজস্ব স্থানীয় জায়গা যে বাংছে? যে বাংছে সেইটা নিজস্ব জায়গা, নিজস্ব জায়গা বিক্রি করে আছে, বিক্রি করে ফেলছে। বিক্রি করে ফেলছে। যে জমিদার ছিল সেই বিক্রি করে আছে, সেই আরেকগুলো বাঙ্গা লাগে। ও মানে তাদের কাছে বিক্রি করে দিচ্ছে, তারা এখন এটা ভেঙে নতুন করে আবার স্থাপনা করতেছে। তো এই যে আপনাদের এই সর্দার বাড়ির অংশ কি এটুকুই না আরো পিছনে আছে? আর অনেক আছে, পিছনে অনেক আছে। আচ্ছা, তো এই পুরোটাতে কি মানুষ থাকে? মানে মানুষ থাকে, কিছু কিছু থাকে না, বাঙ্গা সিঙ্গে ভরে যেতে থাকা, ওইটা ফাটা দিছে, মানুষ থাকে, কিছু থাকে না, বয়ে এখন তো বয়ে বাড়ি যেতে থাকা। না, আমি যখন এখানে ঢুকছি এই যে কটা জমি আপনাদের ওই জমিদার বাড়িতেও গেলাম, ভুইয়াটাতেও গেলাম, চারপাশে লতা পাতা একবারে সম্পূর্ণ ভরে গেছে। যেহেতু এখানে মানুষ বসবাস করে, আসলে একটু সুন্দর করে সংস্কার করে পরিষ্কার করে রাখলে এটা বেটার হয় না? এটা কি করবে, এটা যারা যারা আছে বর্তমান কিছু কিছু মালিক আছে, সেরা এগুলো ধরে না, এটা করে না। আচ্ছা, এই যে আপনাদের এই যে সর্দার বাড়ি, এটা কে লিজ নিছে? কে এই সরকার থেকে কি লিজ নিয়ে আপনাদেরকে ভাড়া দিছে? না কিভাবে চলেন, কিভাবে ভাড়া দেয় মানুষ? কে এটা কিছু কিছু মানুষ রিস্ক নিয়ে কিনে ভাড়া দিতে, গরিব মানুষে কিছু কিছু থাকতেছে, সবার জন্য ভাড়া দিতেছে, সবাই থাকতে আবার টুকটাক দিতে আছে, কেউ দেয় না, যেতে পারে নেয়, যেতে পারেন নেয় না। আচ্ছা, মানে যে যেমনে পারে নিতেছে। এদের স্পেসিফিক নাম নাই যে এই লোক আপনাদের কাছ থেকে টাকা নেয় মাসে? না, এটা কোনো টাকা নেই, মানে স্পেসিফিক ভাবে নাই, এখানে অনেকজনে এখানে প্রভাব খাটায় থাকতেছে।
এখানে গরিব মানুষ কই যাবে, সবাই সবাই এই জায়গায় বাস করতে হবে। দর্শক আসলে এই আপনাদেরকে আমি পূর্বে বলেছি যে এখানে কিন্তু নিম্ন খেটে খাওয়া মানুষগুলো কিন্তু এখানে থাকতেছে, আর এখানে ইন্ডাস্ট্রি ফ্যাক্টরি থাকার কারণে কিন্তু এত মানুষের সমাগম, না হয় এই বাড়ি পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকতো, দেখার কেউ কিন্তু থাকতো না। যেহেতু মানুষ এখানে থাকে সেটাকেই পুঁজি করে কিছু অসাধু মানুষ এখান থেকে কিন্তু তাদের কাছ থেকে প্রতি মাসে টাকা কিন্তু হাতিয়ে নিচ্ছে। আর অবশ্যই আমি প্রশাসনকে বলবো সেদিকে সচেতন দৃষ্টি রাখতে, এবং এই মানুষগুলো যাতে সুন্দরভাবে থাকতে পারে, তাদের কাঠামোগত কোনো প্রবলেম থাকতে পারে সেগুলোকে অবশ্যই আপনারা সমাধান করবেন। তা আপনাদের আশা কি, সরকারের কাছে চাওয়া পাওয়া কি বলেন? সরকারের কাছে চাও বা হলো সরকারে আমরা গরিব মানুষ, আমরা কই যাবো, আঙ্গরে মনে করেন সরকারে আমরা একটা প্রতিষ্ঠান করে আমরা থাকি, আমরা একটা প্রতিষ্ঠান করে আমরা এত বছর জীবন কাটাইলাম। তাদের কথা হচ্ছে যে যেহেতু আমরা এখন জমিদার বাড়িতে রয়েছি, যেহেতু এটা প্রাচীনতম ঐতিহাসিক নিদর্শন, এই জায়গাটাকে সংস্কার করে ওনাদেরকে আলাদাভাবে থাকার একটা আবাসস্থল করে দেওয়ার জন্য ওনাদের জোর দাবি। আর এটাকে পর্যটক এরিয়া করে যাতে পর্যটকরা এখানে আসে, ঘুরতে আসে এবং দেখতে আসে এবং ঐতিহাসিক স্থাপনা সম্পর্কে জানতে আসে, সেই বিষয়গুলো মাথায় রেখে ওনারা চাচ্ছে একটি সংস্কার। তো এখন আপনাদের এখানে পর্যটক কি আসে, মানুষ আসে দেখার জন্য? অনেক আসে না? আসে, বহুত আসে, কদিন বড় আসে, কদিন বড় সাংবাদিক আছে, এনটিভি আছে, সময় অনেক আচ্ছা, আপনি কত বছর ধরে এখানে আছেন? আমি এই জায়গায় আছে 40-45 বছর ধরে আছি, 45 বছর এখানেই আছে। এখানেই আছি। তো কেমন কি ধরনের লোকজন আসে এখানে? বিভিন্ন জায়গার লোক আসে, সাংবাদিক আছে, আইনজীবী আসে, ম্যাজিস্ট্রেটও আসে দেখার জন্য। শুধু দেখে চলে যায়, কোনো কিছু বলে না? না, আর দেখা সেরে যেতে যায়, ছবি তুলে তুলে যায়, এ পর্যন্তই শেষ? হ্যাঁ। তো সর্দার বাড়ি কি এখান থেকে শুরু পুরাটা? হ্যাঁ, না ডেলিভারিও আছে একটা, তেলিবাড়ি আছে পিছনে। পিছনে। সর্দার বাড়ির এরিয়া শুধু কিন্তু বিল্ডিং তো একটা না, আরো ভিতরে আছে না? না, এটা ডেলিভারি। হ্যাঁ, এইটা সরদাবাড়ি আন্ডারে। আচ্ছা, এটাও সর্দার বাড়ির আন্ডারে। আচ্ছা, সর্দার বাড়ির এখানে রুম কতগুলো আছে? রুম আছে মনে করেন যে 12-14টা। 12-14টা? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, সবচেয়ে মনে ভুয়া বাড়ির রুম মনে বেশি? আচ্ছা আচ্ছা। তো দর্শক দেখলেন তো যে আসলে এমন একটা স্ট্রাকচার, এত সুন্দর নান্দনিক ডিজাইনের জমিদার বাড়ি আজকে বিলীন হওয়ার পথে, আজকে সংস্কারের অভাবে এখানে মানুষজন থাকে বিদায় হয়তো এখনও সেটা টিকে রয়েছে। আজকে যদি এখানে মানুষ না থাকতো এই প্রাচীনতম স্থাপনা কিন্তু ধ্বংস হয়ে যেত খুব দ্রুত। আপনারা তারপরে দেখতে পাচ্ছি যে উপরে ভেঙে ভেঙে পড়তেছে, তারপরে এই রিস্ক নিয়ে কিন্তু মানুষ কিন্তু থাকতেছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে যারা থাকে তাদের আসলে স্থায়ী কোনো বাড়িঘর নেই, এরা না পারতে এখানে এসে কিন্তু বসতি স্থাপন করেছে। আপনার অরিজিনালি বাড়ি কোথায়? এই লক্ষ্মীপতি। লক্ষ্মীপতি, সেখান থেকে এখানে আসছেন। কি কাজ করেন আপনি? আমি আগে কাজ করতাম, দোকানদারি করতাম একটা টুকটাক। এখন স্বাস্থ্যের কন্ডিশনে পারতাছি না। আচ্ছা, এখন আমি বেকার। স্থানীয় ইতিহাস ও প্রবীণদের মুখে মুখে জানা যায় একসময় গোপালদের অঞ্চল 3 জন প্রভাবশালী জমিদার ছিলেন, সর্দার, তেলি এবং ভূঁইয়া। তাদের মধ্যে শ্রী প্রসন্ন কুমার সর্দার ছিলেন এই অঞ্চলের সবচেয়ে বড় ও প্রভাবশালী জমিদার। তার জমিদারি বিস্তৃতি, সামাজিক কর্মকাণ্ড এবং প্রভাবের কারণে সর্দার বাড়ি ছিল এলাকার অন্যতম অভিজাত পরিবার। সর্দার জমিদার বাড়ির মূল ভবনে ছিল বিশাল আকৃতির দ্বিতলা প্রাসাদ। বাড়ির প্রতিটি অংশে ছিল নান্দনিক স্থাপত্যশৈলীর ছাপ, বিশেষ করে দালানের ভেতর দেওয়াল, ছাদ, খিলান, দরজা ও জানালায় ছিল অসাধারণ শৈল্পিক কারুকাজ। সময়ের নির্মম আঘাতে এই কারুকাজের অনেকাংশই আজ ধ্বংস হয়ে গেছে। তবু যেটুকু টিকে আছে তা দেখলে বোঝা যায় একসময় এই প্রাসাদের সৌন্দর্য কতটা মনোমুগ্ধকর ছিল। সর্দার বাড়ির কি একটা অবস্থা দেখতে পাচ্ছেন, আমি তো দেখে আমার গায়ের লোম দাঁড়িয়ে গেছে। যে একটা অবস্থা দেখতে পাচ্ছেন যে কিভাবে লতা পাতায় ঢেকে একবারে একাকার অবস্থা হয়ে গেছে। ঐতিহাসিক স্থাপনাগুলো আজকে এইভাবে মাটির সাথে মিশে যাচ্ছে, দেখার কেউ নেই। আফসোস, দেখতে পাচ্ছেন যে কি একটা অবস্থা। এই বাড়ির ভিতরে যে যাবেন প্রবেশের কোনো স্কোপ নেই। কি বিশাল স্থাপনা, আজকে লতা পাতায় বড় বট পাকুলে দেখতে পাচ্ছেন যে কি একটা পরিস্থিতি। অবাক লাগে যে এই জায়গাগুলো কর্তৃপক্ষ কোনো সংস্কারই করে নাই। শত বছর সেই পুরনো আমলের এই গাছগুলো এখানেই
আস্তে আস্তে বড় হয়ে বড় আজকে হয়ে। এই পরিণতি হয়েছে। হ্যাঁ। আপনি যখন ছোট ছিলেন তখন এটা স্ট্রাকচারটা কেমন দেখছেন এইটা সুন্দর তো ছিল, মানুষ বাস করতো। এটার মধ্যে? হ্যাঁ, মানুষ এখানে আসা যাওয়া করতো, টোটাল পরিষ্কার ছিল। পরিষ্কার ছিল। আজকে দেখেন দর্শক, কালের বিবর্তনে টোটালি একবারে জঙ্গলে পরিণত হয়েছে। এখন তো আর এখানে বসবাস করে না। না, বসবাস কোনো হিসাব হইতে এই জায়গাটা এই অবস্থা হয়ে গেছে গা। আমরাও যাতায়াত করেছি গা, থাকে দেখে একটু পরিষ্কার আছে, ওই জন্য না গেলে সে এই অবস্থা হয়ে গেছে গা। তো এই যে সর্দার বাড়ি আপনারা দেখতে পাচ্ছেন, যে মানে স্থাপনার স্ট্রাকচারটা দেখলেই আমার কেমন জানি গা শিহরে ওঠে, যে কি একটা অবস্থা, কি একটা পরিণতি হয়েছে। আসলে এই 2500-এর মতো একটি ঐতিহাসিক স্থান, যে ঢাকার অতি নিকটে নারায়ণগঞ্জ জেলার আওতায় পড়েছে, সেই 2500-এর এই প্রাচীন স্থাপনাগুলো এইভাবে প্রত্নতাত্ত্বিক অধিদপ্তর তারা কোনো নজরদারি নেই, তারা কোনো এখানে এসে কেউ দেখেও নি যে এই স্থাপনাগুলোকে সংস্কার না করার কারণে আজকে এই স্থাপনাগুলোর এই পরিণতি হয়েছে। আমরা সর্দার বাড়ি ঘুরে দেখব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। দর্শক আপনারা আমাদের সাথেই থাকবেন। দালানের সামনের দিকে রয়েছে একটি সুদৃশ্য প্রশস্ত বারান্দা। বারান্দায় সারিবদ্ধ পিলারগুলোতে সূক্ষ্ম নকশা ও অলঙ্করণে আজও অতীতের গৌরবের কথা মনে করিয়ে দেয়। বারান্দার সামনে বিস্তৃত খোলা উঠান, যেখানে একসময় বিভিন্ন সামাজিক অনুষ্ঠান, জমিদারির বৈঠক এবং উৎসবের আয়োজন হতো বলে ধারণা করা হয়। আমরা কিন্তু এই সর্দার বাড়ির চতুর্পাশে ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, আর মুরব্বী কিন্তু আমাদেরকে সহযোগিতা করছেন এই বাড়িটি দেখানোর জন্য। আপনারা দেখতে পাচ্ছেন যে এটার আশেপাশে কিন্তু স্থাপনা তো রয়েছে, টেক্সটাইল মিল দেখতে পাচ্ছেন। এই নারায়ণগঞ্জে সবচেয়ে বেশি হচ্ছে এই সুতা উৎপাদনকারী এবং পোশাক উৎপাদনের মূল পয়েন্ট, আর আশেপাশে টেক্সটাইল মিল হওয়ার কারণে এই যে টেক্সটাইল মিলের শব্দ। আর দেখতে পাচ্ছেন যে বিশাল বড় বটের গাছ এখানে কিন্তু রয়েছে, যেখানে এক সময় এই পুরো এখানে বিশাল একটা ভবন ছিল না? এখন বলেন তো, এটা এই যে বিশাল গাছ, এখানে কি ধরনের মানুষ বসবাস করতো? কেন প্রথম জমিদার ছিল, হ্যাঁ, জমিদার যাওয়ার পরে হিন্দু মুসলমান সবাই একসাথে থাকতো। আচ্ছা, হিন্দু মুসলমান এখানেই থাকতো হ্যাঁ যুদ্ধের পর? হ্যাঁ। তারপরে এখন একবারে ভেঙে পড়ছে, জীর্ণ শীর্ণ হয়ে গেছে বিদায়, এখন আর এখানে কেউ থাকে না। বিশাল বড় বটের গাছ এখানে দেখতে পাচ্ছেন, এটার ভিতর দিয়ে কিন্তু রাস্তা হয়ে গেছে। দুতলা যাওয়া ছিল, হ্যাঁ, সেই দিয়ে উঠছে। আচ্ছা আচ্ছা, এখানে কি মানুষ ওঠে উপরে? দেখতে পাচ্ছেন যে কি বিশাল বট গাছ। আর এই সর্দার বাড়ি, যাদের এক সময় বিশাল প্রতিপত্তি ছিল, বিশাল জমিদারি ছিল। এটা টেলিবাড়ি? হ্যাঁ, এটা টালিবাড়ি না? টেলিবাড়ি। তেলিবাড়ি, আচ্ছা, এটা হচ্ছে সর্দার বাড়ি। ওইটা আসলে সর্দার বাড়ি এবং তেলিবাড়ি দুটোই কিন্তু পাশাপাশি, আর এই পাশাপাশি থাকার কারণে এই পিছনেরটা হচ্ছে তেলিবাড়ি। এই তেলিবাড়ির দেখেন কি অবস্থা। এইখানে আজকে যাদের জমিদারি প্রভাব প্রতিপত্তিতে এই এলাকার মানুষ এক সময় মানুষের উপরে প্রভাব বিস্তার করতো, আজকে সেই বাড়ি দেখেন কালের বিবর্তনে জঙ্গল, লতা, বট, পাগলে ভরে গেছে। আর রয়ে গেছে সে প্রাচীনতম ঐতিহাসিক যে জমিদারি স্থাপত্যশৈলী, এগুলো কিন্তু এখনও এখানে রয়ে গেছে। সর্দার জমিদার বাড়ির কাছেই অবস্থিত তেলি জমিদার বাড়ি। বর্তমানে এটি আরও বেশি ধ্বংসপ্রাপ্ত। ভবনের বড় অংশ ভেঙে পড়ে গেছে, অনেক জায়গায় গাছপালা ও ঝোপঝাড় ঢেকে গেছে। তবু ছড়িয়ে ছিটিয়ে থাকা দেওয়াল, খিলান, ইটের গাঁথুনি এবং ধ্বংসাবশেষ এখনও জানিয়ে দেয় যে একসময় এখানেই ছিল একটি সমৃদ্ধ ও প্রভাবশালী জমিদারের পরিবার। আজ এই দুটি জমিদার বাড়ি শুধুই ইতিহাসের নীরব সাক্ষী। যথাযথ সংরক্ষণ ও সংস্কার করা হলে এগুলো বাংলাদেশের গুরুত্বপূর্ণ ঐতিহ্যবাহী পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে উঠতে পারে। এতে যেমন আমাদের ইতিহাস সংরক্ষিত হবে, তেমনি ভবিষ্যৎ প্রজন্মও জানতে পারবে বাংলাদেশের জমিদারি যুগের জীবনধারা, স্থাপত্য এবং সংস্কৃতির অমূল্য গল্প। দর্শক, আসলে এই ভিতরে কিন্তু ভৌতিক লাগতেছে, একটু সিঁড়ি ভাঙা আছে। তারপরও আপনাদের জন্য, শুধু আপনাদের জন্য, আমরা আপনাদেরকে যাতে দেখাইতে পারি সেজন্য উপরে দেখি ওঠার চেষ্টা করতেছি। আসেন আসেন দেখি। দেখতে পাচ্ছেন কি একটা পরিস্থিতি, দুই সাইডে বটের শাখা চলে গেছে, আর এই দেখেন মাঝখান দিয়ে কিন্তু একেবারে সিঁড়ি। যদিও
নিচে আর কোনো ঘর নাই, স্থাপনা নাই, সব ভেঙে চৌচির হয়ে গেছে। এই পর্যন্তই শেষ, এই পর্যন্তই আছে, আর কোনো স্থাপনা বাকি নেই। এইখানে যে সিঁড়ি দেখতে পাচ্ছি, এই সিঁড়িগুলো কিন্তু পরবর্তীতে যারা ছিল তারা মনে হয় সংস্কার করছিল। দেখতে পাচ্ছেন কিছুই নেই, এখন আর অস্তিত্বহীন হয়ে গেছে। আমরা তেলিবাড়ি এবং সর্দারবাড়ি দুটোটাই দেখলাম, দুটোটাই একেবারে মাটির সাথে মিশে গেছে প্রায়। সামান্য কিছু ভবন টিকে আছে, ওই বিশেষ করে সর্দারবাড়িতে যে কয়জন মানুষ রয়েছে তাদের কারণে এখনও টিকে রয়েছে। আর আমরা এই চলে আসলাম, এটা হচ্ছে দিঘি, এটা হচ্ছে দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে সর্দারবাড়ির দিঘি, বিশাল দিঘি। যে যারা এই জমিদারি প্রতিষ্ঠা করেছেন সেখানেই কিন্তু এরকম বড় বড় কিন্তু দিঘি কিন্তু তৈরি হয়েছে। দেখতে পাচ্ছেন এই যে মানুষ গোসল করছে, এই জন্য আর কি গেলাম না। এই সাইডটা আপনাদেরকে দেখাই। এখানে দিঘিগুলো যখনই প্রতিষ্ঠা করা হয়, দিঘির চতুর্পাশে কিন্তু ঘাট থাকে। এটা এটা কি এটা তেলিবাড়ি না সর্দারবাড়ির ঘাট? সর্দারবাড়ি ঘাট। সর্দারবাড়ির ঘাট। আপনারা যখন ছোট ছিলেন তখন এই ঘাটের অবস্থা কেমন ছিল? অবস্থা খুব ভালো ছিল। ভালো ছিল না? তো এই যে বিশাল বড় দিঘি, এখানে তো মাছ রয়েছে, এই চাষাবাদ কে কারা করে? এখন বর্তমানে একটা চেয়ারম্যান, এই এলাকার চেয়ারম্যান কি নাম? সাবেক চেয়ারম্যান। সাবেক চেয়ারম্যান কি নাম? শকর সাপ। শকর সাপ, উনি এটাকে নিয়ন্ত্রণ করতেছে। দিঘিতে মাছ টাছ উনি ফেলাইছে, লিজ আনছে। আচ্ছা, ও এই দিঘিগুলোকে সরকার থেকে লিজ নিয়ে তারপরে ইয়ে করতেছে না? আচ্ছা আচ্ছা। তো দেখতে পাচ্ছেন যে বিশাল দিঘি, আর এই দিঘিটাকেই এখন এই নদীর পাশেই এই দিঘিটা, আর এখানেই এখন বিভিন্ন ধরনের বিভিন্ন প্রজাতির মাছ, মৎস্য চাষ করছে মানুষ। বিশেষ করে এই এলাকার সাবেক চেয়ারম্যান, উনি এই দিঘিটাকে লিজ নিয়ে এখানে মৎস্য চাষ করছে। তা আমরা তো কাকা দেখলাম যে বিশাল স্থাপনা, এই তেলিবাড়ি সরকার বাড়ি। তো এই যে এত বছর পেরিয়ে আজকে এই পরিস্থিতি, আপনারাও এখানে যুগের পর বছরের পর বছর এখানে রয়ে গেলেন, আপনাদেরও অবস্থার পরিবর্তন হলো না? কারণটা কি? আমি করে এমন ধরনের সুবিধা কেউ আমাকে দেয় না, তার জন্য আমরা পাইতেছি না। আপনার পরিবারের মধ্যে কয়জন আছে, কি আছে? আমরা আমার বাচ্চা কাচ্চা নিয়ে আমার 7 জন বাচ্চা। আচ্ছা, স্বামী স্ত্রী 2 জন। আচ্ছা, বাচ্চারা কি 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 করে তারা? বাচ্চারা অটো রিক্সা চালায়, আচ্ছা, কেউ জোগালি কাজ করে। সব কি আপনার সাথেই আছে? হ্যাঁ, একটা গেছে গা দূরে বিয়া করে বউলিয়া গেছে গা। আচ্ছা, মানে আমি এটি নিয়ে আসি। আচ্ছা, সবাই একসাথে আছেন? একসাথে আছে। তো এই যে এতগুলো ছেলে, তাদের ইনকাম, আপনার তো চাইলেই তারা আলাদাভাবে একটা বাড়ি করতে পারতো। এই এমন ধরনের ইনকাম নাই, এক ডিসিম জায়গাতে এখন 3 লাখ 4 লাখ টাকা লাগে এখানে। হ্যাঁ, তো আমরা এত টাকা ফার্ম করি। শুনলে তো দর্শক, অ্যাকচুয়ালি আসলে এই প্রতিবেদন করতে এসে আপনাদেরকে যতটুকু সম্ভব আমরা কিন্তু দেখানোর চেষ্টা করি। তো আপনারা অবশ্যই আমাদের এই প্রতিবেদনগুলো দেখবেন, দেখে লাইক এবং কমেন্ট শেয়ার করবেন, শেয়ার করে মানুষকে জানানোর, আপনারা জানবেন, মানুষকে জানানোর জন্য সহযোগিতা করবেন, আমরা সেই কামনাই করছি। আমরা এই আপনাদেরকে আজকে সরকার বাড়ি, তেলিবাড়ি এবং ভূয়া বাড়ি দেখানোর চেষ্টা করেছি, যা যতটুকু পেরেছি। আমাদের হাতে তেমন বেশি সময় না, আকাশ মেঘলা। আমরা যখন এসেছিলাম প্রচুর রোদ ছিল, এখন আকাশ মেঘলা, মেঘাচ্ছন্ন অবস্থায় রয়েছে, যে কোনো সময় বৃষ্টি নামবে। তো আমরা আপনাদেরকে বিস্তারিত আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি। যদি আপনাদের কোনো মতামত, কোনো কমেন্টস থাকে, আমাদের ভিডিও কমেন্টস বারে আপনারা আমাদেরকে জানাবেন, এবং অবশ্যই ভিডিওটি লাইক, কমেন্টস এবং শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবেন।